রৌদ্র আদ্রের মুখের পানি ছিটিয়ে ডাকছে বারবার। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে আদ্র চোখ খুলে তাকালো। দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মধ্যে তার বারবিডলকেও দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রের চোখ আবার রোদের চুলের দিকে যায়। সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে বড় বড় করে শ্বাস নিতে লাগল। কি হয়েছে বাবা, তোমার হঠাৎ জ্ঞান হারালে কেন? শরীর খারাপ নাকি? সকালে কিছু খাওনি নাকি? সবাই একে একে এটা ওটা আদ্রেকে প্রশ্ন করছে। শুধু রৌদ্র ভ্রু কুঁচকে আদ্রের হাবভাব বুঝার চেষ্টা করছে। সে জহুরি নজরে আদ্রকে দেখছে। আর রোদ এক পাশে দাঁড়িয়ে আছে। এইদিকে সকলের এত এত প্রশ্নের ওর কি দিবে আদ্র? সে কি বলে দিবে আপনাদের মেয়ের এত বড় কেশ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি? না, এটা বলা যাবে না, বললে সবাই হেসে মজা নিবে। আদ্র কিছু একটা ভেবে বলল, আসলে কালকে রাতে কাজের চাপে খাবার খাওয়া হয়নি, সকালে না খেয়ে বের হয়ে গেছি। খালি পেট যে, এই কারণে মাথা ঘুরে উঠল। রাইসা বেগম আর সায়ান খান আদ্রেকে কিছুক্ষণ বুঝিয়েছে ঠিকমতো খাওয়া জন্য। এরকম হলে শরীর খারাপ করবে আরো। রাইসা বেগম বিভিন্ন খাবার এনে আদ্রের সামনে রাখতে লাগলেন। এইদিকে আদ্রের ডাহা মিথ্যা কথা শুনে আদ্রের কানে দাঁতের দাঁত পিষে ফিসফিস করে বলল, আমার একমাত্র বোনের জামাইটা যে কালকে রাত থেকে না খেয়ে আছে, এটা শুনে আমি খুবই শোকাহত। এখন আমার কি করা উচিত? মেয়েদের মতো নাকের পানি চোখের পানি এক করে কাঁদবো? অবশ্য কান্না আমার আসছেও না, কারণ সকালে তাকে ফোন দিয়েছি আর তার বোন ধরে বলেছে যে তার ভাই খাবার গিলছে, নিচে মোবাইল ঘরে রেখে গেছে। রৌদ্রের কথায় আদ্র ফিসফিস করে বলল, মাইনকার চিপায় পড়লে মিথ্যাকেও সত্যি বলে চালিয়ে দিতে হয়। তা আপনি আবার কোন মাইনকার চিপায় আটকে গেছেন, আর কেনই বা অজ্ঞান হয়ে গেলেন? যদি এই অধমকে বলতেন। তোর বোনের এত বড় চুল দেখে নিজেকে সামলাতে পারিনি, হঠাৎই মাথা ঘুরে উঠল। আর আদ্রের কথার মাঝেই রৌদ্র বিস্ময় কণ্ঠে বলল, মানে তুই আমার বোনের লম্বা চুল দেখে সেন্সলেস হয়ে গেছিস? আদ্র উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝাতেই রৌদ্র হাতের তালি দিতে দিতে বলল, ও মায়ামা গো, কি ভালোবাসা! বউয়ের চুল দেখে একবারে সবার সামনে সেন্সলেস হয়ে গেছিস? তুই তো ইতিহাস গড়ে ফেলেছিস। সাব্বাস ব্যাটা। এইদিকে বাকিরা ওদের কথা না শুনলেও রৌদ্রকে হাতের তালি দিতে দেখে ভ্রু কুঁচকে ওদের দিকে চেয়ে আছে। রাইসা বেগম ছেলের এমন কাজে বিরক্ত হয়ে বলল, পাগলের মতো তালি দিচ্ছিস কেন? দেখছিস না কাল থেকে ছেলেটা না খেয়ে অসুস্থ হয়ে গেছে, কেথায় তাড়াতাড়ি ছেলেটাকে খাওয়াবি, তা না করে হাতের তালি দিচ্ছিস? মায়ের কথা রৌদ্র এবার নাটকীয় ভঙ্গিতে আদ্রকে বলল, আসলেই তো, আসো বাবা, আসো, খেতে আসো। না হলে আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। শেষে কথাটা একটু টেনে বলল। আদ্র দাঁত কিরমির করে রৌদ্রের দিকে চেয়ে আছে। আর রৌদ্র দাঁত কেলিয়ে হাসছে। এর মধ্যে রাইসা বেগম আবার তাড়া দিলেন খাবার খাওয়ার জন্য। আদ্র পড়েছে মহা বিপদে, সে বাড়ি থেকে খেয়েই এসেছে, এখন তার খাওয়ার বিন্দু পরিমাণও ইচ্ছে নেই। তখন মাথায় যা আসছে বলে দিয়েছে। এখন কি করব? অসহায় চোখের রৌদ্র দিকে তাকালো। তা দেখে রৌদ্র চোখ মেরে ঠোঁট টিপে হাসল। সে জানে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও আজ তার মা আদ্র না খাইয়ে ছাড়বে না। এটা তিনি ছোটবেলা থেকেই করে আসে আদ্রের সঙ্গে। আদ্রেরও তা জানা আছে। রাইসা বেগম ছোটবেলায় আদ্র যখন এই বাড়িতে আসতো তখন থেকেই এমন করে। আর এখন তো মেয়ের জামাই হবে, আবার কতগুলা বছর পর এসেছে। এখন তো আরও ছাড়বে না। সত্যি রাইসা বেগম আদ্রকে ছাড়েনি, অনেকবার মানা করেও আটকে পারেনি। বেচারা বারবার রৌদ্রের দিকে তাকাচ্ছিল। আর রৌদ্র সে তো বসে বসে মজা নিচ্ছে। রোদও দাঁড়িয়ে দাঁড়িয়ে আদ্রের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছিল। শেষে সায়ান খান বলল, হয়েছে রাইসা, এবার ছেলেটাকে ছাড়ো, বেচারা আর পারছে না। স্বামীর কথায় রাইসা বেগম আদ্রকে ছাড়ে। আদ্র বড় একটা নিঃশ্বাস ফেলল। বর্তমানে রৌদ্র রুমে আদ্র আর রৌদ্র বসে আছে। রৌদ্র আদ্র পাশে বসে কিছুক্ষণ পর পর খোঁচাচ্ছে আদ্রকে। আদ্র বিরক্ত মুখে চেয়ে আছে। রৌদ্র কিছুক্ষণ পর পর হাসছে। যা, তোর বোনকে বল রেডি হয়ে আসতে। আদ্রের কথা রৌদ্র ভ্রু কুঁচকে বলল, কেন? আমার বউ নিয়ে আমি ঘুরতে যাব। ওই ছেলের সামনে কিছুতেই যেতে দিব না। কথাটা আদ্রে কিছুটা রাগ প্রকাশ করে বলল। রৌদ্র বুঝল আদ্র অনেক রেগে আছে, আবার না কিছু করে বসে। কিন্তু বনু কি তোর সাথে যেতে রাজি হবে? এত কথা জানি না, তুই রাজি করাবি। শালার আমার হয়েছে যত জ্বালা। সমন্দি নট শালা। আদ্রের কথা রৌদ্র মুখ বেঁকিয়ে রোদকে রেডি হতে বলতে গেল। রোদ গুনগুন করে গান গাইছে আর রেডি হচ্ছে। রৌদ্র বলেছে ঘুরতে যাবে, এজন্য তার মন কেন জানি বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। সকাল থেকে অনেক উসখুস করেছে কলেজে যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে দেয়নি। তার কেন জানি ফাহিদের সামনে যেতে ইচ্ছে করছে না। আগের মতো ফাহিদের প্রতি ভালো লাগা কাজ করে না। কেন এমন হচ্ছে রোদ বুঝতে পারছে না। এসব ভাবতে 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 রোদ রেডি হয়ে নিল। হোয়াইট কালারের একটা গাউন পরেছে।
মাথায় কালো খয়েরি রঙের হিজাব, ঠোঁটে খয়েরি রঙের হালকা করে লিপস্টিক, চোখে কাজল আর আইলেনা, ব্যাসেতেই রোদকে নজরকাড়া সুন্দর লাগছে। আজকাল মাস্ক ইউজ করে না, আগে ভাইয়ের জন্য করত, এখন রৌদ্র বলেছে মন চাইলে মাস্ক ইউজ করতে আর না চাইলে করতে না। তাই রোদ এখন মাস্ক দিয়ে মুখ ডাকে না। নিচ থেকে ভাইয়ের ডাক শুনে রোদ তড়িঘড়ি করে বের হলো। আদ্র আর রৌদ্র সোফায় বসে রোদের জন্য অপেক্ষা করছে। আদ্র মোবাইলে কি জানি দেখছে আর রৌদ্র পিছন ফিরে যেই না বোনকে আবার ডাকতে যাবে, দেখল বোন তার সাদা পরি সেজে নামছে। রৌদ্র মাশাল্লাহ বলে কি মনে করে তড়িঘড়ি করে আদ্রের দিকে চাইল, দেখল আদ্র এখনো মোবাইলের দিকে চেয়ে আছে। রৌদ্র এক হাতে সামনের টি টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে আরেক হাতে আদ্রের হাত থেকে চো মেরে মোবাইল নিয়ে পাশে রেখে দিল। গ্লাস থেকে পানি নিয়ে আদ্রের মুখে পানির ছিটা দিতে শুরু করে। এই দিকে আদ্র রৌদ্রের এসব দেখে পানির গ্লাসটা টেনে নিয়ে বিরক্ত হয়ে বলল, পাগল হয়েছিস, এমন করছিস কেন? তোর আবার অজ্ঞান হওয়ার সময় এসেছে। তোর উপর বিশ্বাস নাই ভাই, এবার অজ্ঞান হলে মানসম্মান কিছুই থাকবে না। তুই বেটা বর্ষর ইতিহাস গড়ে ফেলতে পারিস, তাই অজ্ঞান হওয়ার আগেই পানির ছিটা দিচ্ছি যেন অজ্ঞান না হতে পারিস। রৌদ্রের কথায় আগামাথা কিছুই বুঝেনি আদ্র, ভ্রু কুচকে বলল, মানে? মানে পিছে তাকা বোনের জামাই দুলাভাই। আদ্র পিছে তাকাতেই থমকে যায়। একটা সাদাপরি গাউন দুহাতে দরে হালকা উঁচু করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছে। আদ্র অপলক চেয়ে আছে, চোখের পাতাও নড়ছে না। আদ্রের মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে তখনকার মতো পিনপিনে ব্যথা করছে। আদ্র ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল, হোয়াইট পরি। পাশে বসা রৌদ্র এতক্ষণ ধরে আদ্রের মতিগতি পর্যবেক্ষণ করছে। আদ্রের হাত থেকে গ্লাস নিয়ে আবারও তৈরি হয়েছে আছে আদ্রের অজ্ঞান হওয়ার অপেক্ষায়। কিন্তু আদ্র কে এখনো জ্ঞান হারাতে না দেখে আবার বিড়বিড় করতে দেখে বলল, কিরে কি বিড়বিড় করছি? আমাকে ধর, বউয়ের বড় ভাই সম্বন্ধী। ধরাধরি পড়ে আগে অজ্ঞান হ না শোনা। এই দেখ গ্লাস হাতে নিয়ে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে। ওদের এসব উদগ্র বাসনার মধ্যে রোদ এসে হাজির হলো। ওরা জনই কথা বন্ধ করে দিয়ে রোদের দিকে চাইল। রোদ আদ্রের সামনে একটু অস্বস্তি বোধ করছে। রোদের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে আদ্র মনে মনে হাসে একটু। যে মেয়ে ছোটবেলায় তার পিছুই ছাড়ত না, স্কুলে যাওয়ার সময় তাকে চোরের মতো লুকিয়ে যেতে হতো, আজ যে মেয়ে কিনা তার সামনে আসতে অস্বস্তি বোধ করছে। আদ্রের আজও মনে আছে সে দিনের কথা। অতীত। আহি বাড়িতে আসার 2-3 পরই তার আদ্রের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। অবশ্য এটার কারণও আছে, আহি তখন ছোট ছিল, তেমন কিছু বুঝতো না। ছোট বাচ্চাদের তো চকলেট, চিপস এগুলা যে এনে দিবে, কোলে নিবে, আদর করবে, তার জন্যই পাগল থাকবে। বাড়ির সবার থেকে একটু বেশি আদ্র আহির যত্ন নিত, আদর করত, চিপস চকলেট এনে দিত, খেয়াল রাখত। আর ছোট আহিও তার জন্য পাগল হয়ে যায়। আদ্র ছাড়া তার এক সেকেন্ডও চলত না। আহির জন্য আদ্র খেলতেও যেতে পারত না, তার পিছু ছুটত। আদ্র চোরের মতো লুকিয়ে বাইরে যেত। দিনটি ছিল সোমবার, আদ্রের পরীক্ষা চলছে। আদ্র দ্রুত রেডি হয়ে কোনো মতে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে যেই না বাড়ি থেকে বের হবে, পিছন থেকে কেউ তার শার্ট টেনে ধরে। আদ্রের ঘাম ছুটে যায়, সে জানে শার্ট ধরা ব্যক্তিটাকে। মনে মনে বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সকাল সকাল উঠেছে আহি, ঘুমে থাকতে থাকতে সে চলে যাবে, এসে না হয় রাগ ভাঙ্গাবে। কিন্তু এখন কি হবে? আমাকে রেখে কোথায় যাও তুমি? আমাকে রেখে কোথায় যাও তুমি? আহির কথা আদ্র পিছন ফিরে মুখে হাসি টেনে আহির সামনে হাঁটু গেড়ে বসে গালে চুমু দিয়ে আদুরি কণ্ঠে বলল, পরীক্ষা দিতে যাচ্ছি পাখি, আমিও যাব তোমার সাথে। আমিও যাব তোমার সাথে। না পাখি, আমার আসতে দেরি হবে, তুমি কান্না করবে। তুমি বাড়িতে থাকো, আসার সময় তোমার জন্য অনেকগুলা চকলেট চিপস নিয়ে আসব। আহি মানে না, সে যাবেই যাবে। এরকম করতে করতে আদ্রের পরীক্ষা সময় হয়ে যায়। কিন্তু আহিকেই মানাতে পারে না। আদ্রকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদছে। তার কান্না দেখে আদ্র রেখে যেতে পারছে না, আবার নিয়েও যেতে পারবে না। বাড়ির কেউই তাকে আদ্রর থেকে ছাড়াতে পারে না। শেষমেশ সবাই মিলে টেনে আলাদা করে। আদ্র বাড়ির গেট ফেরিয়েও গেলেও আহির কান্নার আওয়াজ তার কানে আসে। সেদিন কোনো মতে পরীক্ষা দিয়েই আদ্র বাড়ি ছুটে আসে দ্রুত। এসে দেখা তার পাখি তার জন্য কান্না করতে করতে চোখ মুখ লাল করে গাল ফুলিয়ে বসে আছে। এমনকি সকাল থেকে না খেয়ে আছে। পরে আদ্র এটা ওটা বলে খাওয়ায়, তারপর বাইরে থেকে ঘুরিয়ে আনে, তবেই তার পাখির মুখে হাসি ফুটে। সবার থেকে বিদায় নিয়ে আদ্র, রোদ আর রৌদ্র বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে। ড্রাইভিং সিটে আদ্র বসে, পাশে রৌদ্র, পিছনে রোদ। গাড়ি চলছে, সবাই নিশ্চুপ। রৌদ্র ফোনে খুব মনোযোগ সহকারে কিছু দেখছে। হঠাৎ কেউ তার পায়ে খোঁচা মারালো। রৌদ্র ভ্রু কুঁচকে সেদিকে তাকাতে দেখে আদ্র তাকে পা দিয়ে খোঁচাচ্ছে।
রৌদ্র আদ্রের দিকে চাইতেন, আদ্র তাকে চোখ দিয়ে কিছু একটা ইশারায় বলে। রৌদ্র পিছন ফিরে রোদের দিকে চায়। রোদ আপন মনে বাইরের দিকে তাকিয়ে আছে। রৌদ্রের মাথায় এবার দুষ্ট বুদ্ধি আসে, সে আদ্রের ইশারা বুঝেছে। কিন্তু না বুঝার বান ধরে আদ্রের মতো সেম ভাবে ইশারা করল। আদ্র তাকে আবারও ইশারা করল। রৌদ্র ও আবার তাকে সেম কপি করে ইশারা করল। রৌদ্র মনে মনে ভেঙচি কেটে বলে, যাব না, আমি ইশারা করতে করতে মরে যা শালা, তবুও আমি যাব না। কত বড় স্বার্থপর, আমাকে তাড়িয়ে দিচ্ছে এখন। কাজ শেষ, যা ভাগ। এইভাবে ছুঁড়ে ফেলতে চাইছে শালা বোনের জামাই দুলাভাই। আবারও আদ্রের দিকে তাকিয়ে ইশারা করে। আদ্র বেশ ভালো করেই বুঝল শয়তানটা মজা নিচ্ছে, সেও মনে মনে বলল, আরে জানা, বউয়ের বড় ভাই সম্বন্ধী বউটাকে নিয়ে একটু একা সময় কাটায়। আদ্র এবার ইশারায় অনুরোধ করল যাওয়ার জন্য। রৌদ্র মেনে নিল। ফোন বের করে কানে নিয়ে জোরে জোরে মিছামিছি বলতে শুরু করল, কি হয়েছে? অফিসে ইম্পর্টেন্ট কাজ পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ও আচ্ছা রাখো, আমি এক্ষুনি আসছি। এই বলে কান থেকে ফোন নামিয়ে আদ্র দিকে চেয়ে বলল, গাড়ি থামা, জরুরি কাজ পড়েছে, আমাকে যেতে হবে। আদ্র সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়। রৌদ্রের অভিনয় সে হাসে। রৌদ্র বোনের দিকে চাইল। রোদ ওর দিকেই চেয়ে আছে চিন্তিত মুখে। বনু, তুই আদ্রের সাথে ঘুরে আয়, ভাইয়ার জরুরি কাজ পড়েছে, এক্ষুনি অসিফ যেতে হবে। প্লিজ রাগ করছিস না? আমি এখন ঘুরতে যেতে পারবো না। তাহলে অন্যদিন যাব, আমাকে বাড়িতে দিয়ে আসো। আমিও যাব না। রোদের মিনমিনে কণ্ঠে বলল। রৌদ্র আদ্র দুজনই জানত রোদ এটা বলবে যে। রৌদ্র বোনকে বুঝিবাঝিয়ে রেখে বিদায় নিয়ে চলে যায়। আদ্র রোদের উদ্দেশ্য বলল, আমি কোনো কারো ড্রাইভার না, সো সামনে এসে বসো। মানে মানে টানে পড়ে সামনে এসে বসতে বলেছি। গম্ভীর কণ্ঠে বলে আদ্র। আদ্রের গম্ভীর কণ্ঠ শুনে রোদ আর কিছু না বলে চুপচাপ বের হয়ে সামনে এসে বসে। অন্যদিকে রৌদ্র সেদিনের মতো আজকেও রেস্টুরেন্টে এসে ঢুকতেই ইয়ানা আর ওর ফ্রেন্ডদের সাথে দেখা। ইয়ানার সেই ফ্রেন্ডটি যে রৌদ্রকে দেখে সেদিন ফিদা হয়েছিল, সে আজকে আবার রৌদ্রকে দেখেই হাসি মুখে বলে, ভালো আছেন ভাইয়া? আমার বাচ্চারা আর বউ ভালো আছে? মেয়েটার কথায় রৌদ্র যেন আকাশ থেকে পড়ল। সে ভেবেছে অন্য কাউকে হয়তো বলেছে, সে আশেপাশে চায় না, কেউই নেই। তার মানে তাকেই বলেছে। কিন্তু তার বউ বাচ্চা এলো কোথায় থেকে, সে কিছু বলতে যাবে দেখে ইয়ানা মেয়েটা ইশারায় চুপ করতে বলছে। রৌদ্র সেটা দেখে সন্দেহ চোখ তাকিয়ে মেয়েটাকে বলে, বাচ্চারা আর বউ মানে বুঝলাম না, কাকে বলছো? আপনার বউ বাচ্চার কথা বলছি। আরে লজ্জা পাবেন না, আমরাই তো, আপনার যে 4টা বাচ্চা আছে, বউ আছে আবার একটা পেটে, সেটাও আমরা শুনেছি। ইয়ানা আমাদের সব বলেছে। তবে ভাইয়া, আপনাকে দেখলে মনে হয় না আপনি এতগুলা বাচ্চার বাপ। মেয়েটার প্রথম কথায় রৌদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু শেষে ইয়ানার নাম বলতেই সেই ইয়ানার দিকে চায় দেখে ইনা নিচের দিকে তাকিয়ে কিছু বিড়বিড় করছে। রৌদ্রের আর বুঝতে বাকি নাই যে এই মেয়ে সত্যিই এসব বলেছে। সে শয়তানি হাসি দিয়ে ইয়ানার ফ্রেন্ডের উদ্দেশ্য বলল, আসলে তুমি না বললে আমি জানতামই না, আমার একটা বউ আছে, 4টা বাচ্চা আছে, আবার আরও একটা পেটে। তোমাকে যে এসব ফালতু কথা বলেছে, তাকে জিজ্ঞেস করিও আমার বাচ্চাগুলো কি সে ডাউনলোড দিচ্ছে নাকি। আর তাকে মনে হয় আমি যে মাসে শুক্রবার নাই সে মাসে বিয়ে করেছি। আমার মনে পড়ছে না ঠিক কোন মাসে শুক্রবার ছিল, না তোমরা জানলে বলিও। মানে এগুলো সব মিথ্যা। সেটা তোমাদের ফ্রেন্ডকেই জিজ্ঞেস করো। রৌদ্রের কথা শুচি মানে ইয়ানার বান্ধবী ইয়ানাকে জিজ্ঞেস করল, কিরে এসব কি সত্যি নাকি মিথ্যা? মিথ্যা। মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে ওর দিল ইয়ানা। তা দেখে রৌদ্র গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে তুমি এটা কেন করলে? রৌদ্র কথায় ইনা কিছুক্ষণ চুপ থেকে তারপর বোকা হেসে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি এটা ইচ্ছে করে করিনি। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করেনি। বিবেকে কাজ করলে কি আমি এমনটা করতে পারতাম, আপনিই বলেন। আদ্র একমনে গাড়ির চালাচ্ছে, চোখে সানগ্লাস তার। আর পাশে বসা রোদ বারবার আর চোখে আদ্র কে দেখছে। ছেলেরাও এত সুন্দর হয়? রোদ নিজেকে নিজেই প্রশ্ন করল। ভিতর থেকে ওর আসলো, হ্যাঁ হয়তো এই যে তার পাশে বসা লোকটা এক কথায় সুদর্শন ছাড়িয়ে অতি সুদর্শন। লোকটার ছোট ছোট চাপদারি গুলার মধ্যে গোলাপি অধর আর থুতনিতে তিলটা বেশ আকর্ষণীয়। এজন্যই হয়তো মেয়েরা লোকটা চারপাশে মৌমাছির মতো বনবন করে। এই যে এখন গাড়ি চালাচ্ছে, আবার মাঝে মধ্যে উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরছে। এতেও আলাদা সুন্দর লাগছে। ওভাবে কি দেখছো? আমি জানি আমি হ্যান্ডসাম, অনেক সুন্দর। তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবে? সামনে তাকিয়েই আদ্র কথাটা বলে রোদ চমকে উঠে। লোকটা কিভাবে বুঝলো ও যে তাকে দেখছে? সামনের দিকেই তো তাকিয়ে আছে। রোদ একটু অস্বস্তিতে পড়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক চাইল।
কি হলো, চুপ করে আছো যে? এই প্রেমে টেমে পড়লে নাকি? সাবধান, আমি কিন্তু অন্য কারো মালিকানায় বন্দি। ভুলেও প্রেমে পড়বে না। আমার পিচ্ছি বউ আছে। গাড়ির ব্রেক কষে চোখ থেকে সানগ্লাস খুলে রোদের দিকে তাকিয়ে কথাগুলো বলে আদ্র। রোদ এতক্ষণের অস্বস্তি ভুলে আদ্র দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি বিবাহিত স্যার? হুম, পুতুলের মতো দেখতে একটা বউ আছে আমার। মুচকি হেসে কথা বলে আদ্র। রোদের মনটা হঠাৎ করেই কেন যেন খারাপ হয়ে গেল। তবুও মুখে জোরপূর্বক হাসি টেনে ছোট করে বলে, ওহ ভালো তো। আদ্র সবই দেখল, মনে মনে হাসল, যাক, তার মানে তার বারবিডলের মনে সে আস্তে আস্তে জায়গা পাচ্ছে। মনটা উল্লাসিত হলো। বিড়বিড় করে বলল, পাগলি একটা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আদ্র রোদ অনেকক্ষণ ঘোরার পর এবার একটা ফুলের বাগানে এসেছে, চারদিকে বিভিন্ন ধরনের সারি সারি ফুল। বিকাল হওয়ার কারণে ফুলগুলার সৌন্দর্য আরও ফুটে উঠেছে। আদ্র জানে তার বারবিডল ছোট থেকেই ফুল পাগলি, এর জন্য সে একটা নামও দিয়েছিল ছোট ফুল। তাই সে এই ফুলের রাজ্যে তার ফুলকে নিয়ে আসলো। এতক্ষণ মন মরা হয়ে হাঁটতে থাকা রোদের ঠোঁটের কোণে মিষ্টি হাসির দেখা মিলে। ফুল দেখে তার চোখ মুখে খুশির রেশ স্পষ্ট দেখাচ্ছে। রোদ ফুল দেখতে ব্যস্ত আর আদ্র তার ফুলকে দেখতে ব্যস্ত। সে মুচকি হেসে বিড়বিড় করে বলে, শত শত ফুলের মাঝে আমার একান্ত ফুলকে একটু বেশিই সুন্দর লাগছে। রোদের মুখে আধার নেমে আসে হঠাৎ। মুখ গোমরা করে রেখেছে। একটু দূরে দাঁড়িয়ে থাকা আদ্রের কপালে বাজ পড়ে। কি হলো হঠাৎ মেয়েটার? এতক্ষণ তো বেশ খুশি মনেই সব দেখছিল, এখন আবার চুপসে গেল কেন? হঠাৎ কিছু মনে পড়তেই আদ্রের চিন্তিত মুখ শীতল হয়ে যায়। একটা লোককে কিছু ইশারা করতেই লোকটা একগুচ্ছ গোলাপ এনে আদ্রের হাতে দিল। আদ্র সেটা নিয়ে রোদের হাতে দিয়ে বলল, ছবি তুলতে ইচ্ছে করছে বললেই হতো। মনে মনে আমাকে গালি দেওয়ার কি আছে? শেষের কথাটা আদ্র একটু দুষ্টমির ছলে বলে। রোদ ফুলগুলো পেয়ে অনেক খুশি হয়। সেই সাথে কিছুটা অবাক হয়, লোকটা কিভাবে বুঝলো তার ছবি তুলতে ইচ্ছে করছে। সত্যি বলতে রোদের ছবি তোলার জন্যই মন খারাপ করছিল। এত সুন্দর একটা জায়গায় কারি না ছবি তুলতে ইচ্ছে করবে? একবার ভেবেছিল লোকটাকে বলবে, কিন্তু অস্বস্তিতে বলতে পারছে না। তাই মন খারাপ করে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবছে, ভাইটা আসলে ভালোই হতো। আপনাকে কেন গালি দিতে যাব? আর আপনি কিভাবে বুঝলেন আমার ছবি তুলতে ইচ্ছে করছে? মিনমিন করে প্রশ্ন করে রোদ। আদ্র মুচকি হেসে ওর না দিয়ে বলে, দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি, সন্ধ্যা নামলে ভালো আসবে না ছবি। রোদ কথা না বাড়িয়ে নিজের ফোনটা আদ্রের দিকে বাড়িয়ে দিল। আদ্র বলল, আমার মোবাইলের ক্যামেরা অনেক ভালো, আমারটা দিয়ে তুলে দিচ্ছি। রোদ কিছুই না বলে পোজ দিতে লাগলো। আর আদ্র সে তার পার্সোনাল মডেলের ছবি তুলতে ব্যস্ত। অনেকগুলা ছবি তোলার পর রোদ বলে, আমি আর তুলব না, এই দিকে দেন, আপনাকে তুলে দেই। তার দরকার নেই, আমি তুলব না, তবে কেউ চাইলে তার সাথে তুলতে পারি। গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদ্র আর চোখে রোদের দিকে চাইল। রোদ বুঝল তাকে মিন করে কথাটা বলেছে লোকটা। রোদ পড়ল মহা বিপদে, তার এমনিতেই বুক ধুপোধুপ করছে লোকটার সামনে। থাক, কারো যদি এত সমস্যা হয় তুলতে হবে না। রোদ কিছু না বলে আদ্রের পাশে দাঁড়ালো। আদ্র মনে মনে হেসে অনেকগুলা সেলফি তুলল। একটা ছেলেকে বলল ওদের কয়েকটা ছবি তুলে দিতে। ছেলেটা সম্মতি দিয়ে পোজ দিতে বলে, আপু ভাইয়ার আরেকটু কাছে গিয়ে দাঁড়ান। আর ভাইয়া আপনি আপুর কোমরে হাত দিয়ে আপুর চোখের দিকে তাকান। আপুও তাকান। ছেলেটার কথায় রোদের চোখ বড় বড় হয়ে গেল। বলে, কি এই ছেলে? এমনিতেই তার লোকটার এত কাছে থাকায় কেমন কেমন লাগছে। আর এই দিকে আদ্র শান্ত চোখে চেয়ে আছে রোদের দিকে। কি হলো আপু? আরে লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। এভাবে ছবি তুললে ছবিটাও ভালো আসবে। রোদ যা ভেবেছে ছেলেটা ওদের কাপল ভেবে বসে আছে। রোদ আদ্রের দিকে চাইল। রোদ তাকাতেই আদ্র এক ঝটকায় রোদের কোমর পেঁচিয়ে কাছে টেনে নেয়। রোদ ঘাবড় গিয়ে আদ্রে বুকের কাছটায় খামচে ধরে। অবাক চোখে আদ্রের দিকে চায়। ছেলেটা সেই সুযোগে পটাপট অনেকগুলা ছবি তুলে নেয়। হয়ে গেছে আপু, এবার ছেড়ে দিন। প্রথমে তো কাছেই দাঁড়াতে চাইলেন না, পরে একবারে বুকের কাছটায় চেপে ধরে দাঁড়ালেন। যাই হোক, আপনার জন্য ছবিটা অনেক সুন্দর এসেছে। মুচকি হেসে কথাগুলো বলে ছেলেটা। রোদ লজ্জা পেল বেশ। আদ্র ছেড়ে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে গেছে। আদ্রের গাড়ি খান বাড়ির গেটে দিয়ে ঢুকল। গাড়ি থামিয়ে আদ্র নেমে রোদের পাশের দরজা খুলে দেয়। তুমি ভিতরে যাও, আমি পরে আসছি। রোদ সামনে হাঁটা ধরে পিছে থাকা আদ্র রোদের যাওয়ার প্রাণে চেয়ে আনমনে বলে উঠল, শুনছো গো, নীল আকাশের নিচে মুক্ত পাখির মতো উড়তে থাকা আমার একান্ত পাখি। খুব তাড়াতাড়ি তুমি এই আদ্রের খাঁচায় বন্দি হতে চলেছ। এই আদ্র তোমায় তার বুকের বা পাশের খাঁচায় বন্দি করে নিবে সারা জীবনের জন্য।
কথা শেষে করেই আদ্র বড় বড় পা ফেলে রোদের পাশাপাশি হাঁটতে শুরু করল। রোদ আর চোখে পাশে উপস্থিতি আদ্রকে এক নজর দেখে নিল। খান বাড়ির গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত অনেক লম্বা রাস্তা। রৌদ্র মাত্রই গেট দিয়ে ঢুকতেই দেখতে পায় আদ্র আর রোদ একসাথে হেঁটে যাচ্ছে। রৌদ্র মুখ থেকে আপনা আপনি বের এলো কয়েকটি গানের লাইন। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটটা যায়, পাইটটা যায় বুকটা পাইটটা যায়, পাইটটা যায়। এইটুকু গেয়ে রৌদ্র নিজের মুখ চেয়ে ধরে। আশেপাশে নজর বুলায়, না কেউ নেই। রৌদ্র মুখ থেকে হাত সরিয়ে স্বস্তির শ্বাস ফেলে। যাক, কেউ শুনলে মানিজ্জত সব শেষ হয়ে যেত। সে বউয়ের বড় ভাই হয়ে কিভাবে এইসব গান গাইতে পারে? আস্তাগফিরুল্লাহ, সব ওই উষ্ঠা খাওয়ালির সাইড এফেক্ট। সে নিজের দোষ দেয় না মোটেও, সেও উষ্ঠা খাওয়ালির মতো আবেগে পড়ে গেয়ে ফেলেছে, অতশত ভাবেনি। রৌদ্র নিজের ঘরে ঢুকে দেখে আদ্র তার বিছানায় বিরক্তিকর মুখে বসে আছে। চোখমুখ কেমন লাল হয়ে আছে। হয়েছে কি এর আবার? রৌদ্র দরজা চাপিয়ে আদ্র পাশে বসে। আদ্র রৌদ্রের উপস্থিতি টের পেয়েও চুপ করে থাকে। রৌদ্র ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে আমার বোনের জামাই দুলাভাইয়ের? আমার মতো এমন সুন্দর হ্যান্ডসাম জামাই থাকতে আমার বউ কিনা ওই ডাব্বাওয়ালার প্রেমে পড়ল ছ্যাহ। এখন আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। নাটকীয় ভঙ্গিতে নাক ছিটকে আদ্র বলে। রৌদ্র বড় বড় চোখে বন্ধু কম ভাই বেশি ছেলেটাকে দেখছে। আদ্র যে এমন করে কথা বলতে পারে তার আগে জানা ছিল না। এর ভিতর এত রসকস এলো কোথায় থেকে হঠাৎ? এত বছরে আদ্রকে কখনো এমন করে কথা বলতে দেখেনি রৌদ্র। সব সময় গম্ভীর মুখের সবার সাথে কথা বলে, কিন্তু সে আর আহির সামনে অন্য রকম, তবে এভাবেও কখনো বলে নাই। আজ একবারে গানের সুর টেনে কথা বলল। ডাব্বাওয়ালা বলতে কাকে বুঝিয়েছে রৌদ্র তা বেশ বুঝল। ফাহিদ মোটেও ডাব্বাওয়ালা না, যথেষ্ট সুদর্শন, তবে সেটা এই মানবের সামনে বলা যাবে না। পরে দেখা যাবে দুনিয়া এদিক ওদিক করে ফেলবে। এই তোর ভিতর এত রসকস এলো কোথায় থেকে হঠাৎ? আদ্র চোখ ছোট ছোট করে রৌদ্রের দিকে চেয়ে বলে, সব তোর সাইড এফেক্ট। আদ্রের কথা রৌদ্র বিড়বিড় করে বলে, বোনের সাইড এফেক্ট আমার উপর পড়েছে? আর ভাইয়ের উপর নাকি আমার সাইড এফেক্ট পড়েছে? বাহ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং তো। রৌদ্রের রুমে বসে রাগে আদ্র ফোঁস ফোঁস করেছে। রুমের এক কোণে রৌদ্র দাঁড়িয়ে আছে। সে ভুলেও আদ্রের ধারে কাছেও যাচ্ছে না। আর না গেলেও একটু পর যে ঘূর্ণিঝড় তার উপর দিয়েই বয়ে যাবে সেটা তার খুব ভালো করেই জানা আছে। অতিরিক্ত রাগে আদ্রের ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। নাকের আগাও টকটকে লাল হয়ে গেছে। টোকা দিয়েই যেন সেখান থেকে রক্ত ঝরবে। কপালের হাতের রগগুলা ফুলে উঠেছে। আদ্রকে পর্যবেক্ষণ করে রৌদ্র বিড়বিড় করে নিজেকে নিজেই বলল, লজ্জা পাচ্ছে নাকি এভাবে ব্লাশ করছে যে? আরে লজ্জা ফেলে আমাকে বলতে তো একবার পারত, তাহলে আমি ওড়না এনে নতুন বউয়ের মতো ঘোমটা দিয়ে বসিয়ে রাখতাম। কথাটা বলে আদ্রের দিকে তাকাতেই রৌদ্রের মুখটা চুপসে যায়। আদ্র ওর দিকে খেয়ে ফেলার দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারা রৌদ্র বুঝল তার বিড়বিড় করে বলা কথাটা একটু জোরেই শোনা গেল। যা আদ্রও শুনে নিয়েছে। রৌদ্র বোকা হেসে বলল, হে হে, আমি তো মজা করছিলাম সোনা। তুই আবার রাগ করছিস না? যাই বলিস না কেন, তোকে দেখতে কিন্তু সেই লাগছে একদম পাকা টমেটোর মতন। এমনিতেই রাগে আদ্রের শরীর জ্বলে যাচ্ছে, তার উপর রৌদ্রের কথা আগুনে ঘি ডালার মতো লাগল। আদ্রের এত রাগের কারণ হচ্ছে একটু আগে সে রৌদ্র দুজন মিলে নিচে ড্রয়িং রুমে যেতে নিবে। কিন্তু সিঁড়ি কাছে গিয়ে দেখতে পায় ড্রয়িং রুমে সোফায় বসা ফাহিদ এক দৃষ্টিতে রোদের দিকে চেয়ে আছে। আর রোদ নিচে দিকে তাকিয়ে বসে আছে। পাশে ফাহিদের বোন ফারাহ তাকে এটা ওটা বলছে, সাইফাও আছে। বড়রা কেউই নেই। এই দৃশ্য দেখার পর আদ্রের মাথা গরম হয়ে গেল। নিচে না নেমে উল্টো হেঁটে রৌদ্রের রুমে এসে বসে রাগে ফোঁস ফোঁস করছে। রৌদ্র আর নিচে যায়নি। সেও আদ্রের পিছন পিছন রুমে এসে এক কোণায় দাঁড়িয়ে আছে। কি আছে ওই ডাব্বাওয়ালার মাঝে যে তোর বোন তার প্রেমে পড়ল? আমার এত ভালোবাসা কি তার চোখে পড়ে না? আমার 15 বছরের ভালোবাসার চেয়ে ওই ডাব্বাওয়ালার 2 দিনের ভালোবাসা তোর বোনের কাছে বেশি হয়ে গেল? চেঁচিয়ে বলে উঠল আদ্র। রৌদ্র এবার আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে এসে আদ্রের সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বুঝানোর ভঙ্গিতে বলল, আদ্র শান্ত হ। দেখ, এখানে বনুর ও দোষ নেই। ওর এখন আবেগের বয়স। এই বয়সে সবারই কারো না কারো প্রতি একটু আধটু ভালো লাগা কাজ করে। বনু খেয়েও তাই হয়েছে। কিছুদিন পর দেখবি ও নিজ থেকে দূরে সরে যাবে। আর ওর তো এখন স্মৃতি নেই। ক রৌদ্র আর বলতে না দিয়ে আদ্র অতিরাগে হুঁশ হারিয়ে রৌদ্রকে ধাক্কা দিয়ে বলে উঠল, হ্যাঁ তো বোন, দুধে ধোয়া তুলসী পাতা। কিভাবে ওই ছেলের সামনে বসেছিল তোর চোখে পড়েনি সেটা? দোষ তো আমারই, নিজের সবটা দিয়ে তোর বোনকে ভালোবাসাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। আম
আর বলতে পারল না, ডান পাশ ফিরে তাকাতেই আদ্রের হুঁশ ফিরে। নিচে কপালে হাত চেপে বসে আছে রৌদ্র, কপাল বেয়ে তাজা রক্ত ঝরে পড়ছে। রৌদ্র স্বাভাবিকভাবেই আদ্রের সামনে দাঁড়িয়েছিল। আদ্র যে ধাক্কা দিবে বুঝতে পারেনি। আর আদ্র রাগের বসে ধাক্কা দিয়ে ফেলেছে। আর রৌদ্র ডান দিকে ব্রেড সাইড ছোট্ট কাচের টেবিলের সাথে কপাল থেকে কিছুটা কাটা যায়। আদ্র তড়িঘড়ি করে উঠে রৌদ্রকে ধরে উঠিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি ভাই, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। দেখি কতটা কেটেছে। বলেই খাটে বসিয়ে রৌদ্রের হাত ছাড়িয়ে দেখতে লাগল। বেশি না, একটু কেটেছে। আদ্র দ্রুত ফার্স্ট এইড বক্স এনে ঔষধ লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এই পুরোটা সময় রৌদ্র মুচকি হেসে আদ্রকে দেখছিল। পুরনো একটা কথা মনে পড়ে গেল রৌদ্রের। অতীত। স্কুল শেষে আদ্র আর রৌদ্র ক্লাসের কিছু ছেলেদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলছিল। রৌদ্র বল করছে আর বিরোধী দলের একজন ব্যাটিং করছে। ব্যাটিং করা ছেলেটা আউট হয়ে যায়, কিন্তু সেই দলের কেউই মানতে চায় না। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে ঝগড়া বেঁধে যায়। একটা ছেলে পিছন থেকে ব্যাট দিয়ে রৌদ্রকে আঘাত করতে যাবে। আদ্র ব্যাট ধরে গরম চোখে ছেলেটার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, ওর গায়ে একবার হাত দিয়ে তো দেখ। হাত আর হাতের জায়গায় রাখবো না। এই বলে ছেলেটাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠল। আদ্র শরীরে প্রাণ থাকতে রৌদ্রের শরীরে সামান্য আঁচড়ও লাগতে দিবে না। রৌদ্র ছলছল চোখ এক দৃষ্টিতে আদ্রকে দেখছিল। এরই মধ্যে আদ্র ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল। বিরোধী দলের ছেলেরাও ক্ষেপে যায় আরও। রৌদ্র চেয়েও আদ্রকে থামাতে পারছে না। বিরোধী দলের একটা ছেলে মোটা একটা লাঠি দিয়ে আদ্রের মাথায় বাড়ি দিতে নিবে। রৌদ্র সেটা দেখে আদ্রকে ছেড়ে লাঠিটা শক্ত করে চেপে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করে ছেলেটার দিকে চেয়ে আদ্রের মতো চেঁচিয়ে বলে উঠল। রৌদ্রের দেহে প্রাণ থাকতে আদ্রের শরীর থেকে এক ফোঁটা রক্তও ঝাড়তে দিবে না। এরপর দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে ঝাঁপিয়ে পড়ল ছেলেগুলার উপর। এমন কেলানি দিয়েছে, সবকটাকে হসপিটালে পাঠিয়েছে। খুব বেশি ব্যথা করছে? আদ্রের কথায় রৌদ্রের ধ্যান ভাঙ্গে। সে মুচকি হেসে বলে, তোর মতো এমন একটা বন্ধু থাকলে ব্যথা লুঙ্গি তুলে দৌড়ে পালাবে। রৌদ্রের কথায় আদ্র অল্প হাসল। এই ছেলের কথা কি আর বলবে, সিরিয়াস সময়ও এর মুখ থেকে আলতো ফালতু কথা বের হবেই। তবে রৌদ্রের কথাগুলা শুনতে আদ্রের অনেক ভালো লাগে। উপরে রাগ দেখালেও ভিতরে বেশ ভালো লাগে, মনে মনে হাসে। আদ্রকে কেউই জোর করে আজকের রাতটা রাখতে পারছে না। সে থাকবে না মানে থাকবেই না। রাইসা বেগমও কম কিসে থাকবে না, মানছে বাট না খাইয়ে ছাড়বে না। আদ্রও মেনে নেয়। ড্রয়িং রুমের সোফা বসে মোবাইল টিপছে। রৌদ্র বোনের পাশে বসে আছে। নিচে নামার পর রোদ তাকে পাগল বানিয়ে ফেলছে প্রশ্ন করতে করতে। কিভাবে কাটা গেল? বেশি রক্ত ঝরেছে কিনা? ব্যথা করছে কিনা? আরও অনেক কিছু। রৌদ্র শান্ত স্বরে বোনের প্রশ্নের ওর দিচ্ছে। আদ্রের কথা এড়িয়ে বলল, বাথরুম, পা পিছলে পড়ে গেছে। আদ্র মাঝে মধ্যে আর চোখে দুই ভাই বোনকে দেখছে। ফারাহ রোদের পাশে বসে হা করে আদ্রকে দেখছে। আদ্র সেটাও লক্ষ্য করে বিড়বিড় করে বলে, যার হা করে তাকিয়ে থাকার কথা সে তো চোখ তুলেও তাকাচ্ছে না। আর কে দেখো হা করে তাকিয়ে, যেন মশাদের বলছে, আয় আমার মুখে এসে ডুক, তোদের জন্য দরজা খুলে রেখেছি হুম। রৌদ্রও সেটা খেয়াল করল। সে বোনের পাশ থেকে উঠে ফারাহ মুখটা বন্ধ করে বলল, মশা ঢুকবে। সঙ্গে সঙ্গে ফারাহ কেসে উঠল। সত্যি মুখে মশা ঢুকে গেছে। সে দ্রুত উঠে দৌড় মারল। রোদ মুখ বেঁকালো। ফাহিদ নেই এখানে, জরুরি কল আসায় একটু বাইরে গিয়েছে। রৌদ্রের ফোন আসায় সে এক সাইডে চলে যায়। এখন এখানে রোদ আর আদ্র। আদ্র নিজের মতো করেই ফোন দেখছে। রোদ উসখুস করছে কিছু বলার জন্য। আশেপাশে তাকিয়ে মিনমিন করে বলল, সবাই এতবার করে বলছে যখন থেকে যান, রাতটা অনেক রাত হয়ে গেছে, বিপদ হতে পারে। কথাটা কানে যেতেই তাড়াক করে আদ্র রোদের দিকে চাইল। সে আশা করেনি তার বারবিডল তাকে এটা বলবে। তার জন্য মেয়েটা চিন্তা করছে। মনে মনে খুশি হলেও মুখে স্বাভাবিকভাবেই বলে, সবাই কোথায় বলল? কই তুমি তো একবারও বলনি। আদ্রে কথায় রোদ আমতা আমতা করতে থাকে। সে বললে কি লোকটা থেকে যেত নাকি? এতগুলো মানুষ বলে কাজ হলো না, আর সে বললেই হয়ে যেত। আম্মু আব্বু ভাইয়া কত জোর করেছে। গার তোত্তারা লোকটা থাকবেই না। আর এখন কি বলছে সে বলেনি একবারও। এখন তো বলছি থেকে যান। কথাটা বলেই অস্বস্তিতে পড়ে যায়। লোকটা যদি কিছু মনে করে? রোদের কথায় আদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে। তুমি বলছো থাকতে? হুম। ছোট করে হুম বলে রোদ দ্রুত উঠে চলে গেল। তার কেন যেন লজ্জা লাগছে। সে কেন বলল কথাগুলা তার জানা নেই। তবে মন চেয়েছে বলে দিয়েছে। লোকটা যা ভাবার ভাবুক, হুম তাতে তার কি? এই দিকে আদ্র রোদের পালানোর দিকে অপলক চেয়ে আছে। মুখ থেকে হাসিই সরছে না। আমাকে বলিস আমি পাগলের মতো হাসি?
এখন তুই কেন একা একা পাগলের মতো হাসছিস? রৌদ্রে কথায় আদ্র পাশ ফিরে চাইল। রৌদ্র তার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। বউয়ের বড় ভাই সম্বন্ধী আজকে কোথাও যাচ্ছি না। বউয়ের কাছে থাকবো। মানে? তোর এত মানে টানে বুঝতে হবে না। বউ চেয়েছে আজকে আমি তার কাছে থাকি। আর আমি তো বরাবরই বউয়ের বাধ্য স্বামী, তাই আবদারটা ফেলতে পারলাম না। আজকে সারাদিন অনেক গরম পড়েছে, তার উপর ঘোরাঘুরি, শরীর কেমন টলছে আদ্রের। শাওয়ার নিলে একটু ভালো লাগবে, না হলে রাতে ঘুম হবে না। যেই ভাবা সেই কাজ, টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো আদ্র। পরনে শুধু একটা সাদা টাওয়াল, যা হাঁটুর একটু নিচ পর্যন্ত। চুলের পানি পিঠ চুইয়ে পড়ছে। শরীরে বিন্দু বিন্দু পানি চিকচক করছে। পায়ের কালো কুচকুচে লোমগুলো ভিজে লেপ্টে আছে। খোলামেলা শরীরে জিম করা বডিটা বেশ আকর্ষণীয় লাগছে। আদ্র আরেকটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ বেরানো দরজাটা খট করে পুরোটা খুলে গেল। আদ্র পিছন ফিরে চাইতেন, নজরে আসে চোখ বড় বড় করে হা করে তার তাকিয়ে থাকা রোদকে। এইদিকে রোদ দিন দুনিয়া সব ভুলে আদ্র কে দেখছে। এই সুদর্শন পুরুষ, কে সাধ্য গোসল করে আসার পর আরো সুদর্শন লাগছে। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি মুক্তোর মতো চিকচিক করছে। তার উপর বেজা চুলগুলা কপালে লেপ্টে আছে। মুখেও পানির কোনা চিকচিক করছে। হঠাৎ রোদে মনে ভিতর কেউ যেন ডোল পিটিয়ে গাইছে। প্রেমে পাগল হয়ে গেলাম, প্রেমে পাগল হয়ে গেলাম। আদ্র এতক্ষণ যাবৎ রোদকে পর্যবেক্ষণ করছে। আজ এই মেয়ের হলো কি? এমনিতেই আদ্রের সামনে আসলে পালায় পালায় করে। চোখ তুলে তাকানো তো দূরে থাক, ওর সামনে সব সময় মাথা নিচু করে রাখে। আর আজ কিনা তাকে চোখ বড় বড় করে দেখছে। তাকে কি এই অবস্থায় বেশি সুন্দর লাগছে? যদি তার বারবিডলের চোখে তাকে এই অবস্থা সুন্দর লাগে, তাহলে সে সারাক্ষণ এই টাওয়াল পরে ওর সামনে ঘুরঘুর করবে। ওভাবে কি দেখছো আমাকেও বুঝি লজ্জা করে না? ছেলে হয়েছি তো কি হয়েছ, আমারও তো মানিজ্জত বলতে কিছু আছে। একটু মজার ছলে কথাটা বলে আদ্র। আদ্রের কথায় রোদের হুঁশ ফিরে। ছি ছি ছি, এতক্ষণ সে কিভাবে লোকটাকে গিলে খাচ্ছিল? লজ্জায় তার তো মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। ইয়া আল্লাহ, এক্ষুনি মাটি পাক করে দাও, আমি যেন সেখানে ঢুকে যেতে পারি। লজ্জায় কান গরম হয়ে গরম ধোয়া বের হচ্ছে যেন। গালটা লাল হয়ে গেছে। কিছু না বলেই উল্টো ঘুরে দিল দৌড়। তার দৌড়ানো দেখে আদ্র শব্দ করে হেসে দিল। যেতে যেতে আদ্রের হাসির শব্দ শুনে রোদের লজ্জা আরো কয়েকগুণ বেড়ে গেল। নিজেকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। কেন যে মায়ের কথা শুনে ভাই আর লোকটাকে খেতে ডাকতে গেল? আর লোকটা কে? এখনই এই অবস্থায় থাকতে হবে? রোদ নিজের রুমে এসে আয়নার সামনে নিজেকে দেখতে লাগলো। ইস, গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। তার এত লজ্জা লাগছে কেন? আচ্ছা, সে কি ওই সুদর্শন লোকটার প্রেমে পড়েছে? এই দিকে আদ্রের হাসিই থামছে না। বেচারা হাসতে হাসতে পেট চেপে ধরে আছে। আর রৌদ্র সে আদ্রের দিকে বিরক্তকর চাহনিতে চেয়ে আছে। সে এসেছে মিনিট 5 হবে। এসেই দেখা আদ্র একা একা হাসছে। উহু হাসছে বললে ভুল হবে, এক প্রকার সে নিজের সাথে যুদ্ধ করছে। রৌদ্র প্রথমে একটু অবাকই হয়েছে। কারণ এত বছরে আদ্র কে এমন প্রাণ খুলে হাসতে সে দেখেনি। মনে মনে খুশিও হলেও উপরে খুবই বিরক্ত। আসার পর থেকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, এভাবে হাসছে কেন? কিন্তু আদ্র, তোর বোন এইটুকু বলেই হাসতে শুরু করে, বাকিটা আর বলে না। আরে ভাই, কি হয়েছে সেটা তো বলবি নাকি? এভাবে আর কিছুক্ষণ হাসলে তুই দম আটকে মারা যাবি। কিছুটা জোরে কথা বলে রৌদ্র। আদ্র এবার হাসি থামিয়ে স্বাভাবিক গলায় বলে, কারণটা যদি তোর বোন হয় তাহলে এমন দম আটকা হাসি আমি 1000 বার হাসতে রাজি। হয়েছে, এবার খেতে চল, আম্মু সে কখন থেকে ডাকছে। দুজন রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি বেয়ে নামছে রৌদ্র আর আদ্র। সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। রোদ কে এখানে দেখা যাচ্ছে না। ওরা দুজন এসে এক পাশে বসল। সাইফ, সাইফা, ফারাহ আর ফাহিদ বসে খাবার খাচ্ছে। রাইসা বেগম আর সাইফের মা খাবার পরিবেশন করছে। ফাহিদ আর চোখে আদ্র কে দেখছে। তার কাছে আদ্রকে কেমন জানি লাগে, সবার সাথে কত ভালো করে কথা বলে, অথচ তখন ওর সাথে কেমন গম্ভীর কণ্ঠে কথা বলল। আদ্র রোদকে না দেখে রৌদ্রকে ইশারা করল। বনুকে দেখছি না যে, ও কোথায়? এই সাইফা, যাত ও কে ডেকে নিয়ে আয়। রৌদ্রের কথায় সাইফা উঠে রোদকে ডাকতে গেল। রাইসা বেগম একের পর এক আদ্রের পাতে উঠিয়ে দিচ্ছে। আদ্র মানা করলেও শুনছে না। হয়েছে মামুনি, আর দিও না, এত খেতে পাবো না। আদ্রের কথায় রাইসা বেগম থেমে নেই। তিনি নিজের কাজ চালাতে চালাতে বলল, এত কথা জানি না, কতগুলো বছর পর এলি। মামুনির হাতের রান্নার স্বাদ মনে আছে তোর? কেন থাকবে না, অমৃত কি ভোলা যায়? আদ্রের কথা রাইসা বেগম হাসলেন।
ফাহিদের কেন যেন হিংসা হচ্ছে, সে কিছুদিন পর এবাড়ির জামাই হবে, কোথায় তাকে বেশি বেশি আদর সোহাগ করবে তা না, এই ছেলেকে নিয়ে পড়ে আছে সবাই। এরই মধ্যে রোদ আসলো। 2টা চেয়ার খালি আছে, একটা আদ্রের পাশে আরেকটা ফাহিদের পাশে। ফাহিদ ভাব নিয়ে বসে আছে, যেন সে শিউর রোদ তার পাশেই বসবে। আদ্রও শান্ত চোখে চেয়ে আছে। তবে রোদ ভুলেও মাথা তুলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি বসো, তোর জন্য তোর ভাই আর আদ্র অপেক্ষা করছে। রাইসা বেগমের কথায় রোদ মাথা তুলে আদ্রের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। রোদ আদ্রের প্লেটের দিকে তাকালো, প্লেট ভর্তি খাবার। লোকটা এখনো চুইয়েও দেখে নাই। লোকটা কি সত্যিই ওর জন্য অপেক্ষা করছিল? রোদের মনটা কেন যেন নেচে উঠল। ফাহিদের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে রোদ আর কিছু না ভেবে আদ্রের পাশে বসে পড়ল। আদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর ফাহিদের মনটা খারাপ হয়ে যায়। সবাই খাওয়া শুরু করল। খাওয়ার মাঝে রোদ একটা জিনিস খেয়াল করল। ফারাহ বারবার আদ্রের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রোদের মনটা কেন যেন খারাপ হয়ে গেল। সে মাথা নিচু করে অল্প অল্প করে খাচ্ছে। তবে তার মন খারাপই সব উঠে যায় আদ্রের কাণ্ডে। আদ্র নিজের প্লেট থেকে কাটা বাঁচা মাছ রোদের পাতে তুলে দিল। রোদ অবাক হলেও মুখে হাসি ফুটে। সে মাছের কাটা বাঁচতে পারে না, এজন্য মাছ নেয়নি, অথচ লোকটা কিভাবে সেটা বুঝেও গেল। আদ্রের এই কাজ রৌদ্র আর ফাহিদ বাদে আর কেউ দেখেনি। রৌদ্র মিটিমিটি হাসে, আর ফাহিদ তীক্ষ্ণ দৃষ্টিতে রোদ আর আদ্রকে দেখছে খাওয়া বাদ দিয়ে। কি হয়েছে, কথা বলছো না কেন? আমাকে ইগনোর করার কারণ কি? আমি কি কোনো ভুল করেছি? কিছুটা জোরে কথাগুলো বলে ফাহিদ। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার সামনে। খাওয়া দাওয়া শেষে রোদ ঘুমাতে যাবে এমন সময় মাঝপথে ফাহিদ তার পথ আটকে ধরে। রোদকে চুপ থাকতে দেখে ফাহিদ অস্থির কণ্ঠে বলে, কি হলো রোদ পাখি, কিছু তো বলো। কল দিলে কল ধরো না, মেসেজের রিপ্লাই দাও না, আসার পর থেকে দূরে দূরে থাকছ। এসবের মানে কি? এবারও রোদ নিশ্চুপ। তার ঘুম পাচ্ছে অনেক, সব বিরক্ত লাগছে। কি হচ্ছে এখানে? হঠাৎ আদ্রের কণ্ঠে পেয়ে দুজন পিছ ফিরে চাইল। দেখল আদ্র তাদের থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। এই মুহূর্ত আদ্রের উপস্থিতি ফাহিদের বিরক্ত লাগল। বিরক্তিকর কণ্ঠে বলল, দেখছেন না কথা বলছি, আবার জিজ্ঞেস করেন কেন? আদ্র ফাহিদের কথায় পাওয়া না দিয়ে রোদ দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। রোদ যেন হাফ ছেড়ে বাঁচে। আদ্রের বলার সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে। রোদ যেতেই আদ্র ফাহিদের উদ্দেশ্য বলল, শুধু শুধু মরিচিকার পিছনে ছুটে সময় নষ্ট করছো। সে যার তার মালিকানায় আরও 13 বছর আগেই বন্দী হয়ে গেছে। তাই নিজের চরকায় তেল দাও, আমার জিনিসে অন্য কারো নজর কিন্তু আমি সহ্য করব না।